হ্যালো। আচ্ছা, কমার্সের স্টুডেন্টদের কাছে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল মানে শেয়ার মূলধনের হিসাবরক্ষণ এই টপিকটা কিন্তু বেশ পরিচিত, তাই না? তো আজ আমরা ঠিক করেছি এই বিষয়টাকেই একদম সহজ করে বুঝে নেব। একটা ব্যাপার কি বলুন তো, এই চ্যাপ্টারের জার্নাল এন্ট্রি বা ব্যালেন্স শিট মেলানো, হ্যাঁ, অনেকের কাছেই বেশ কঠিন লাগে। কিন্তু বিশ্বাস করুন, ভেতরের লজিকটা যদি একবার ধরে ফেলা যায়, তাহলে পুরো ব্যাপারটা কিন্তু একদম জলের মতো সোজা। তো চলুন না, আজ ঠিক যেন একজন প্রাইভেট টিউটরের সাথে বসে পড়ছেন, সেভাবে আমরা একসাথে প্রত্যেকটা স্টেপ ধরে ধরে বোঝার চেষ্টা করি। একদম বেসিক থেকে শুরু করা যাক, কি বলেন? আজকের এই আলোচনায় আমরা মোট 5টা জিনিস দেখব। প্রথমে শেয়ার মূলধন জিনিসটা আসলে কি, তারপর এর জন্য জার্নাল এন্ট্রিগুলো কেমন হয়, এরপর দেখব প্রিমিয়াম আর ওভার সাবস্ক্রিপশনের ব্যাপারটা, তারপর শেয়ার ফরফিচার বা বাজেয়াপ্তকরণ, এবং সবশেষে এই সব কিছু ব্যালেন্স শিটে কিভাবে দেখানো হয় সেটাও দেখব। তাহলে চলুন একদম প্রথম সেকশনটা দিয়ে শুরু করি। মানে সবার আগে তো এটাই জানতে হবে যে এই যে আমরা এত শেয়ার ক্যাপিটাল বলছি, এই জিনিসটা আসলে কি। যদি একদম সহজ করে বলি, শেয়ার ক্যাপিটাল হলো সেই টাকাটা যা একটা কোম্পানি পাবলিকের কাছে তার মালিকানার একটা ছোট অংশ, মানে শেয়ার, বিক্রি করে তোলে। বলতে পারেন এটাই একটা কোম্পানির ফিনান্সিয়াল স্ট্রাকচারের একদম গোড়ার কথা, কারণ এই টাকাটা তো সরাসরি কোম্পানির মালিক মানে শেয়ার হোল্ডারদের কাছ থেকেই আসছে। আচ্ছা, এই স্লাইডের ফানেলটা একবার দেখুন, এটা কিন্তু দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। ভাবুন তো, একদম উপরে আছে অথরাইজড ক্যাপিটাল, মানে একটা কোম্পানি আইনত ম্যাক্সিমাম কত টাকা তুলতে পারবে তার লিমিট। এবার কোম্পানি তো আর পুরোটা একবারে বাজারে ছাড়ে না, তাই না? তার থেকে যেটুকু অফার করে সেটা হলো ইস্যুড ক্যাপিটাল। আবার পাবলিক হয়তো তার থেকেও কমের জন্য অ্যাপ্লাই করে, সেটা হলো সাবস্ক্রাইবড। এরপর কোম্পানি যেটুকু টাকা দিতে বলে সেটা কলড আপ, আর সব শেষে যা সত্যি সত্যি হাতে এসে পৌঁছায় সেটাই হলো পেড আপ ক্যাপিটাল। দেখুন কি সুন্দর ধাপে ধাপে কমতে কমতে আসছে। ওকে, তাহলে বেসিক কনসেপ্টটা তো বোঝা গেল। এবার চলুন অ্যাকাউন্টিংয়ের আসল জায়গাটায় আসি, মানে খাতায় কলমে এই লেনদেনগুলো কিভাবে লেখা হয়। আমরা এখন একটা বেসিক শেয়ার ইস্যুর জার্নাল এন্ট্রিগুলো দেখে নেব। প্রথম স্টেপটা কিন্তু খুবই সিম্পল। যখন কোম্পানি অ্যাপ্লিকেন্টসদের থেকে টাকা পায়, কি হয়? কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে। আর অ্যাকাউন্টিংয়ের গোল্ডেন রুল কি? অ্যাসেট বা সম্পদ বাড়লে ডেবিট হয়। ঠিক এই কারণেই দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে। এবার পরের ধাপে কি হচ্ছে? অ্যাপ্লিকেশনের জন্য যে টাকাটা এসেছিল সেটাকে তো এখন অফিশিয়ালি কোম্পানির ক্যাপিটাল বানাতে হবে, তাই না? তো সেই জন্যই শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট থেকে টাকাটা শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হলো। ব্যাস। কিন্তু সব সময় তো আর সিনারিওটা এত সহজ সরল থাকে না, তাই না? এবার চলুন দুটো ইন্টারেস্টিং কেস দেখা যাক। কি হবে যদি শেয়ার তার ফেস ভ্যালুর থেকে বেশি দামে বিক্রি হয়, অথবা যতগুলো শেয়ার ইস্যু করা হয়েছে তার চেয়ে অনেক বেশি অ্যাপ্লিকেশন জমা পড়ে? শেয়ার প্রিমিয়াম বা অধিহারের ব্যাপারটা আর কিছুই না, এটা হলো ফেস ভ্যালুর ওপরের অতিরিক্ত টাকা। ধরুন একটা 100 টাকার শেয়ার কোম্পানি 110 টাকায় বিক্রি করল, তাহলে ওই যে এক্সট্রা 10 টাকা, ওটাই হলো প্রিমিয়াম। এটা কোম্পানির জন্য একটা লাভের মতো, আর এটা একটা স্পেশাল অ্যাকাউন্টে জমা থাকে। আর এই স্লাইডটা দেখুন, কি পরিষ্কারভাবে পার্থক্যটা বোঝা যাচ্ছে। যখন শেয়ারটা সমহারে বা অ্যাট পার ইস্যু হয় তখন পুরো টাকাটাই শেয়ার ক্যাপিটালে যায়, কিন্তু যখন প্রিমিয়ামের ইস্যু হয় তখন ফেস ভ্যালুর অংশটা যায় শেয়ার ক্যাপিটালে, আর ওই যে এক্সট্রা টাকাটা ওটা চলে যায় সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টে। এখানে একটা খুব জরুরি নিয়ম মনে রাখতে হবে। ধরুন কোম্পানি 10,000 শেয়ার ইস্যু করেছে, কিন্তু অ্যাপ্লিকেশন এসেছে 11,000-এর। তাহলে ক্যাপিটালে টাকা ট্রান্সফারের সময় কোন সংখ্যাটা ব্যবহার করা হবে? সব সময় যেটা কম, অর্থাৎ 10,000, কারণ কোম্পানি তো এর বেশি শেয়ার দিতেই পারবে না, এটাই নিয়ম। তাহলে ওই যে অতিরিক্ত 1,000 অ্যাপ্লিকেশনের টাকা, সেটার কি হবে? ওটা তো ফেরত দিতেই হবে। তাই এর জার্নাল এন্ট্রিটা হবে ঠিক টাকা পাওয়ার এন্ট্রিটার উল্টো। টাকা যখন এসেছিল ব্যাংক ডেবিট হয়েছিল, এখন টাকা ফেরত যাচ্ছে তাই ব্যাংক ক্রেডিট হচ্ছে। একদম সিম্পল। কিন্তু মাঝে মাঝে কিছু সমস্যাও তো হয়। সবসময় তো আর সবকিছু প্ল্যান মাফিক চলে না। এই সেকশনে আমরা দেখব, যদি কোনো শেয়ার হোল্ডার তার শেয়ারের টাকার সময়মতো দিতে না পারেন, মানে ডিফল্ট করেন, তখন কোম্পানি কি করে। এই সিচুয়েশনটা কিন্তু বেশ কমন।
আর অ্যাকাউন্টিংয়ের ভাষায় এই পুরো প্রসেসটার একটা নাম আছে। এটাকে বলা হয় শেয়ার বাজেয়াপ্তকরণ বা ফরফিচার অফ শেয়ারস। ব্যাপারটা অনেকটা কিস্তিতে বাইক কেনার মতো। ভাবুন তো, যদি কেউ কিস্তি দেওয়া বন্ধ করে দেয়, কোম্পানি কি করে? বাইকটা ফিরিয়ে নিয়ে যায়। ঠিক একইভাবে শেয়ারের টাকা না দিলে কোম্পানি শেয়ারগুলো বাজেয়াপ্ত করে নেয়। এর মানে হলো ওই শেয়ার হোল্ডার তার শেয়ারও হারালেন, আবার যে টাকাটা উনি অলরেডি দিয়েছিলেন সেটাও গেল। এর অ্যাকাউন্টিং প্রসেসটা মূলত 3টে ধাপে হয়। প্রথমত, যে শেয়ার হোল্ডার টাকা দেননি তার শেয়ারগুলো ক্যান্সেল করা হয়, একে বলে ফরফিচার। দ্বিতীয়ত, ওই বাজেয়াপ্ত করা শেয়ারগুলো আবার অন্য কারো কাছে বিক্রি করা হয়, যাকে বলে রি-ইস্যু। আর তৃতীয়ত, এই রি-ইস্যু করার ফলে যদি কোনো লাভ হয়, সেই লাভের টাকাটা ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। বেশ, এতক্ষণ তো আমরা আলাদা আলাদা জার্নাল এন্ট্রি দেখলাম। এবার চলুন আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে যাই। এখন দেখব এই সমস্ত হিসাব নিকাশ একসাথে করে কোম্পানির ব্যালেন্স শিটে, মানে আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে দেখানো হয়। আমরা সবাই জানি ব্যালেন্স শিট একটা কোম্পানির ফিনান্সিয়াল পজিশন দেখায়, তাই না? এখানে একটা জিনিস খেয়াল করুন, শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভস অ্যান্ড সারপ্লাস এই দুটোই কিন্তু শেয়ার হোল্ডার্স ফান্ডসের আন্ডারে রয়েছে। আর মনে আছে ওই যে সিকিউরিটিজ প্রিমিয়ামের কথা বলেছিলাম, ওটা কিন্তু এই রিজার্ভস অ্যান্ড সারপ্লাসের মধ্যেই দেখানো হয়। এখন ব্যালেন্স শিটে তো শুধু ফাইনাল অ্যামাউন্টটা লেখা থাকে, এর ডিটেল ব্রেকডাউনটা কোথায় পাওয়া যায়? সেটা থাকে নোটস টু অ্যাকাউন্টসে। এখানে অথরাইজড ক্যাপিটাল থেকে শুরু করে কত টাকা পাওয়া গেছে, কত টাকা বাকি আছে, মানে কলস এন্ড অ্যারিয়ার্স সবকিছু বাদ দিয়ে পুরো হিসেবটা দেখানো থাকে। আর একদম শেষে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে কারেন্ট অ্যাসেট হিসেবে যে ব্যাংক ব্যালেন্সটা দেখানো হয়, সেটার ক্যালকুলেশন তো আরও সোজা। মোট যত টাকা অ্যাপ্লিকেশনে এসেছিল সেখান থেকে এক্সেস অ্যাপ্লিকেশনের জন্য যে টাকাটা রিফান্ড করা হয়েছে সেটা মাইনাস করে দিলেই ফাইনাল ব্যাংক ব্যালেন্সটা বেরিয়ে আসে। তো এই পুরো আলোচনাটা আমাদের একটা ফাইনাল প্রশ্নের সামনে এনে দাঁড়ায়। এই যে এত সব খুঁটিনাটি হিসেব, এগুলো কি শুধু পরীক্ষায় পাশ করার জন্য? একদমই না। বাস্তব জীবনে যে কোনো কোম্পানির ফিন্যান্সিয়াল হেলথ কেমন, তার ভিত কতটা শক্ত, সেটা বোঝার জন্য এই কনসেপ্টগুলো বোঝা কিন্তু ভীষণ জরুরি।